নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অভিক কুমার দে। তো ওনার সাথে আজকে আমাদের আলোচনা পর্ব করব। তো ওনার সাথে তার আগে পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার। তো প্রথমেই জানতে চাইবো যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তায় মূলত এবার আমার দ্বিতীয়বার আগমন। এর আগেও আমি একবার এসে গেছি। ধন্যবাদ স্যার। প্রথমবার আসার যে স্বাদ, আজকে তার সেই চাহিদাটার আবার উপস্থাপন, আবার আসার যে আগ্রহ পেয়েছি সেটা প্রথমবার আসার ফলেই আমার এই সুযোগ হয়েছে। অবশ্যই পজিটিভ বার্তা আমার কাছে একটা হৃদয়ের অবস্থান হয়তো বলতে পারেন। আমার যে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আমার কথাবার্তা বলেছি, তো পজিটিভ বার্তায় এর আগে একবার এসে আমার বেশ ভালোই লেগেছে। তখন শিশির বলে একটা ইয়ে ছিল আমার বন্ধু, ভালোই। কারণ পজিটিভ বার্তায় যে সমস্ত কাজগুলো করছে এখন পর্যন্ত, তাদের বিশেষ মানে সাধারণ মানুষকে বিশেষ করে তোলা, অবশ্যই বলতে হবে ওই ব্যক্তির মধ্যে বিশেষ বিষয় আছে বলেই মানুষের কাছে তার সঠিক তথ্য তুলে ধরার যে কাজটা পজিটিভ বার্তা করছে, অবশ্যই তাদের জন্য শুভবাদ অথবা মানে বলতে হয় শুভেচ্ছা দিতেই হয়। মানে আমি অন্তত বলবো এইসব পজিটিভ বার্তার প্রতি আমার যথেষ্ট শুভেচ্ছা রয়েছে। ঠিক বলেছেন স্যার, একদম ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক, এবং আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। তো এরপর জেনে নেব স্যার, এই যে লেখালেখির যে করেন আপনি, প্রেরণাটা কোথা থেকে পেলেন আপনি একটু জেনে নেব। লেখালেখির প্রেরণা মানে আমি স্কুল জীবনে থেকেই লেখা শুরু করেছি। আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকে লিখছি। আমার টিচার বাংলা পড়াতেন, তখন শিক্ষক শ্রদ্ধেয় গোপাল মল্লিক মহোদয়, এখন উনি নেই, চলে গেছেন। উনার পড়ানোর যে কায়দা এবং কবিতার যে নিজস্ব একটা আবহ আছে, এটা উপস্থাপন করার যে দিন দিন আমার কাছে সেটা আকর্ষণীয় হয়ে উঠেছিল উপস্থাপন করাতে। লেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গেছে। পরে একটা বয়সে সব মানুষই লেখে, আপনি আমি সবাই, হয়তো কেউ হয়তো বলতে চায় না, কেউ লিখে লুকায়, কেউ লিখে বালিশের নিচে রাখে, কেউ ডায়েরির মধ্যে রাখে। লিখতে লিখতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। ওটাই প্রেরণার জায়গা। ক্লাস 8 থেকে সেই স্যারের নিজের যে উৎসাহ প্রদান করেছিলেন আমাকে আকর্ষণ করেছিল, লিখছি। ধন্যবাদ স্যার। তো স্যার এরপরে জানতে চাইবো যে আপনার প্রিয় লেখক বা প্রিয় বই কোনটি? আমি বলবো আমি যতটা পাঠক, আমি যাকে যাকে পড়ছি, চেষ্টা করছি তাদের সেই পাঠরত অবস্থায় ওই সময়ে যখন আমি একটা বিষয় পড়ছি, ধরুন আমি রবীন্দ্রনাথ পড়ছি, ধরুন আমি সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছি, ধরুন আমি সমরেশ বসু পড়ছি, সমরেশ মজুমদার পড়ছি, যাকেই পড়ছি, ধরুন আমার এলাকার এই প্রজন্মের ছেলে, ধরুন আমি সৈকত মজুমদারকেই পড়ছি, ওই সময়ের জন্য আমার কাছে বিশেষ। আর সে অর্থে আমরা রবীন্দ্র যাপন করি, আমাদের সংস্কৃতি, আমাদের জীবনযাপন, সেক্ষেত্রে ওনাকেই আমাদের সব কিছুর ঊর্ধ্বে ভাবি। আর প্রিয় বই বললে তো বিশাল ব্যাপার, বইয়ের জগৎটা এত বেশি, কাকে বাদ দিয়ে কাকে বলা যায়। এ পর্যন্ত আমি উপন্যাস প্রেমিক মানুষ, নিজে কবিতা লিখলেও উপন্যাস প্রেমিক মানুষ। সেই সময়ের আপনি বঙ্কিম রচনা বলুন বা বলুন, সে সমস্ত উপন্যাসগুলো, আর এই সময়কার সমরেশ মজুমদারের ধরুন আপনি কালবেলা বলতে পারেন। আমি পড়েছিলাম তৎকালীন সময়ে কিছু হোয়াইট ফাং বা বাইরের অনুদিত যে সমস্ত বইগুলো। দার্শু উজালা বলে একটা বই আছে, আমি লেখক ভুলে গেছি, বইটা আমার কাছে ছিল। এটা কার লেখা আমার এখন মনে নেই, সম্ভবত শ্রীবাসব বা অন্য কেউ হবে, ভুলের জন্য মার্জনা চাইছি। ওই বইটা আমার মানে এখানে লেগে আছে আর কি, উপন্যাস। আমার কাছে খুব পছন্দের বই যদি বলে, আমি বলবো দার্শু উজালা। ওই বইটা আমার কাছে কি বলবো, আমার লেখার যে ভাবনার একটা
নিজস্ব পথ তৈরি করতে সাহায্য করেছে। এটা সেই সময়কার জরিপ, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে জরিপের যে কাজগুলো হয়, ওই সমস্ত জরিপের প্রেক্ষাপটে থেকে একজন যিনি জরিপ করছেন তিনি একটা জায়গায় গেছেন, সেই জায়গার সঙ্গে সেই জায়গার লোকসংস্কৃতি, সেই জায়গার পশু, সেই জায়গার গাছপালা, তাদের সঙ্গে যে কাটানোর যে সময়, এটা মানে অন্যরকম, জীবন অন্যরকম হয়ে যায়। বইটা আমি হারিয়ে ফেলে আমি খুব কেঁদেছিলাম একদিন। কে নিয়ে গেছে বা কোথায় কেউ আমাকে দেয়নি আর কি, এটা আমার ছিল। ধন্যবাদ স্যার, স্যারের কাছ থেকে জানতে পারলাম কিছু কথা, ভালো লাগলো। তো স্যার এরপরে জানতে চাইবো, আপনি যে লেখা লেখেন, তো আপনার লেখার মধ্যে মূলত কোন ধরনের লেখাগুলি ফুটে ওঠে? যে উপন্যাসও খুব ভালোবাসেন বললেন, এগুলো লিখতেও ভালোবাসেন, তো কোন ধরনের লেখা আপনার লেখার মধ্যে ফুটে ওঠে? আমি মূলত তো আত্মবিশ্লেষণে নজর দিচ্ছি বেশি, মানে নজর দিচ্ছি কি, মানে আমি নিজের মধ্যে ডুবে যেতে চাই, সহজ কথা। লিখতে চাই মানে নিজের মধ্যে ডুবে যেতে চাই, নিজেকে জানতে জানতে মরে যাওয়ার সত্যকে উদ্ঘাটন করার যতটা পারা যায়। মানুষ নিজেকে কতটা খুঁড়তে পারে, একটা মানুষ এক জীবনে তার নিজেকে খোঁড়া সম্ভব না। যতটা খোঁড়া যায় নিজেকে খুঁড়ে খুঁড়ে যতটা অমৃত ওঠে, ওইটুকু কাজ করে যাচ্ছি। আর লেখার মধ্যে যে সমস্ত লেখা ভালো, আত্মবিশ্লেষণ বলুন না, মূলত কবিতা। কবিতা তো এমনিতেই নীরব যাপনের একটা বিষয়, মানুষ সেই কবিতার মধ্যেই থাকি। আর মূলত গদ্য লিখতে আমার ভালো লাগে, কবিতার গদ্য সে একটু ভিন্ন মাত্রায় লেখার চিন্তাভাবনা আছে আমার। গদ্য লেখার নিজস্ব একটা, আমি মনে করি আমার নিজস্ব একটা চলন আছে, গদ্যের। কবিতারও নিজস্ব একটা চলন আছে। আমি আমার কবিতা নিশ্চয়ই আপনারা পড়লে বুঝতে পারবেন। আমার এর মধ্যে কবিতা সমগ্র আপনাদের এই রাজ্যেরই, আমার এই রাজ্যের একটা প্রকাশনা সংস্থা খুব দ্রুততার সঙ্গে তার পরিচয়ে সাহিত্য জগতে নিজেকে পরিচয় করাতে পেরেছেন, বর্ণমালা প্রকাশনী। ওর নাম হচ্ছে চন্দ্রশেখর বসাক প্রকাশক। উনি আমার প্রথম কবিতা সমগ্র করেছেন, প্রায় 550 পাতার বই, 13টা কাব্যগ্রন্থ আছে এটা। এই লিখছি। আর এ হচ্ছে, এই যে বললাম, এই বইটা হয়তো আমি আপনাকে প্রশ্নের বাইরে বললাম, এই জন্য বললাম যে আমার লেখার যেহেতু কীরকম লিখছি সেটা জানার একটা সহজ পথ। ঠিক, ধন্যবাদ স্যার। তো স্যার যেহেতু বললেন যে আমাদেরকে স্যার কবিতাও লেখেন, তো এখন স্যারের কাছ থেকে আমরা একটা কবিতা শুনে নেব। কবিতা। দূর, বহুদূর এবং দূরত্ব কোথাও, এই শিরোনাম। দূরে কোথাও পাখিটি ওড়ে এক বিশুদ্ধ বিকেল, হলুদ হতে হতে নিস্তব্ধ, জানালা এখনো খোলা, হাহাকার বসে আছে আলোর মুখোমুখি অভিমানী ছায়ায়। দূর, বহুদূর এবং দূরত্ব কোথাও, যেভাবে দেখেও দেখা হয় না, বলেও বলা হয় না, কিংবা বোঝানো যায় না অভাব, ততদূর আমিও থাকি। একটি শব্দ যতটা দূরত্বে এলে মেঘের দখল, রোদের নকল ভোলা যায়, সেখানে আমি শব্দ ও অপেক্ষা, অপেক্ষার পাশে বসে। এখানে অন্য কেউ নেই, পাওয়া এক প্রকার না পাওয়ার, হালকা হয়ে যাওয়া বেলার। লুকাই কত চিঠি ঠিক সেভাবেই ভিজে যাওয়ার পর, যেমন হারিয়ে ফেলি তোমাকে। খুব ভালো লাগলো স্যার, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো যে স্যার আপনি তো লেখালেখি করছেন, তো এই লেখালেখির মধ্যে মহিলাদের কোনো কথা বা বর্তমান যুগে যে মহিলাদের যে কথা, সেগুলো কি ফুটে উঠেছে আপনার লেখার মধ্যে? হ্যাঁ, ফুটেছে। লেখা আসলে, লেখা তো কী হয়, মানসিক যাপন। আমি এখন যে চিন্তা করছি, আপনি যেটা চিন্তা করছেন, ওই চিন্তা থেকে আমি আমার ভেতরে কতটা ডুবে গেলাম, এ হচ্ছে লেখা। লেখার মধ্যে তার শব্দ তাকে ফুটিয়ে তুলবে, এ হচ্ছে ভাবের ফুটিয়ে তোলার একটা পথ, শব্দ। তো যাই হোক,
যখন যখন লিখেছি সেরকম লেখাও ফুটেছে, ফুটেনি তা বলবো না। আমার নারিকার চিঠি এটা ভালো লেখা আছে, সেটা খুব প্রচলনও আছে, অনেকের মুখে মুখে আছে, অনেক আবৃত্তি শিল্পী অনেকেও পাঠ করেছেন বিভিন্ন জায়গায়। তাহলে শুনে নেবো তাহলে একটু। নারী বিষয়ক অনেকেই লিখছেন, তার মধ্যে আমি যতটা চেষ্টা করলাম শুনবেন। নারিকার চিঠি। বাবা, শুনেছি তুমি এখন পুরোপুরি বদলে গেছো। আমি যখন ছোট ছিলাম রোজ দেখতাম অনেক রাত করেই বাড়ি ফিরতে। তোমার জন্য অপেক্ষা করতে করতে দু চোখে ঘুম ঘনিয়ে আসতো। মা তখনও রান্নাঘরে একা, বাতির আগুনে পোকাদের আত্মহত্যা দেখছে। ফাঁকা উঠোনে সাইকেল পড়া শব্দে আমার ঘুম ভেঙে গেলে মার মুখে শুনতাম আরেকটা পোকা আত্মঘাতী হলো। মায়ের মুখের দিকে তাকালে মনে হতো বাতির আলো কেঁপে উঠছে চোখে, লালচে মুখে মেঘলা আকাশ। নাটকের প্রথম দৃশ্য শেষ হলে পর্দায় জড়িয়ে যাওয়া মঞ্চ যেমন, এই নারী আমার চেনা নয়। বাবা, তুমি ট্রেন যাত্রীর মতো দুলতে দুলতে ঘরে ঢুকতে, ঢুকেই কী সব নোংরা গালি, অকারণেই মাকে মারতে। অসহায় আমি দরজার আড়ালে লুকিয়েছি কত, নীরবে মার খাওয়া, মার দু চোখ ভরে উঠলে নিঃশব্দ নোনা জল, রাতের গায়ে অসংখ্য লুকোনো নদী, নাড়িপথ ধরে হেঁটে গেছে কালোয়। আমি দেখেছি সেসব রাতের ভেতর বাইরে, অথচ পরদিন সকালেই তুমিও সব ভুলে যেতে, মাও। আমি শুধু রহস্যে ডোবা নির্বাক গবেষক। জানো বাবা, আমিও এখন মায়ের মতোই বাতির আগুনে পোকাদের আত্মহত্যা দেখি। এখন আমার কাছে কোনো কিছুই রহস্য নয়। আগুনের নীল হৃদয়ে মায়ের মুখটাই ভেসে ওঠে। নীল হৃদয়ের চারদিকে জল জলে স্মৃতিগুলো প্রতিদিন তাজা হয়। দেখি বৃষ্টি রাত, তুমি বাড়ি আসনি, মা খুব অসুস্থ, কাশি থামছে না, আমি বুক ডলে দিচ্ছি ঘন। একটু পরে মা আর কাশছে না, বুকের শব্দ গেছে থেমে। কাঁদতে কাঁদতে বৃষ্টি ভিজেই ডাক্তার দাদুকে নিয়ে এলাম। মাকে নেড়েচেড়ে বললেন, ভেতর ক্ষত ভালো হয়ে গেছে রে বোন, তোর মা এখন থেকে সুস্থ, আর শব্দ হবে না। জানো বাবা, সাইকেল পড়া শব্দ এখন আমার উঠোনেও, আমার দু চোখেও কেঁপে ওঠে বাতির আলো। সে আলোয় মা হবার স্বপ্নটাকেই হত্যা করেছি নিজে, কারণ আজকাল আমারও খুব কাশি, থামতেই চায় না। দু চোখের কোল কালো হয়ে গেছে, মার মতো মেঘলা মুখে, লালচে মুখে মেঘলা আকাশ নয়, নীলচে মুখে মেঘলা আকাশ। মনে হয় প্রচুর বৃষ্টি হবে। সে রাতে তুমি বাড়ি আসতে পারোনি, এখন তো পুরোপুরি বদলে গেছো। এবার বৃষ্টি হলে শেষবেলা দেখে যেও বাবা। ইতি তোমার একমাত্র মেয়ে নারিকা। সত্যি খুব মানে কি বলবো, এটা মানে একটা মানে আমাদের নারীদের জীবনে ঘটে যাওয়া এরকমই একটা ঘটনার তুলে ধরলেন আর কি। মানে সত্যি ভালো লাগলো উপর, কিন্তু ভালো লাগলো সেই ভালো লাগা না, মানে মানে সত্যি ঘটনা যে তুলে ধরেছেন সেই দিক দিয়ে ভালো লাগলো যে না, এরকম একটা কবিতা ফুটে উঠেছে আপনার লেখার মধ্যে, মহিলাদের কাহিনী। তো এরকম ধরনের লেখালেখি করতে গিয়ে কি কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন? বাধা লেখকের জীবনে একটা চিরাচরিত বিষয়। বাধার এবার প্রকারভেদ করতে পারেন আপনি। প্রতিযোগিতা যেখানে থাকে সেখানে বাধা আসে, কিন্তু আপনি যে বাধার কথা বলছেন সে বাধা আমার লেখার জীবনে একবার এসেছিল।
সেটা হচ্ছে যখন করোনা যখন শুরু হয়েছে তখন আমার নোয়াখালী ভাষায় একটা লেখা আছে, কথা কন বাবু। ওটা নিয়ে একটু অনেকেই চটেছেন। এই লেখাটা আমার একটা ছাত্র, আমি পড়াতাম যখন, ও একদিন এটা নিজে এটাকে আবৃত্তি করে ও আমাকে পাঠিয়েছে, বলে স্যার আমি এটা পাঠ করেছি, এটা আমি পোস্ট করবো। ও করো, তাহলে পাবো, ও পোস্ট করলো। তারপর সরাসরি আমার উপরে না আসলো, ওর উপরে এসেছে। ও থাকতো তখন ব্যাঙ্গালোর। ওখানে ওকে ফোন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ওকে বলা হয়েছে এই ধরনের কবিতা মানে পাঠ করা ঠিক হয়নি, এটা ওঠানোর জন্য। ওটা প্রায় 30,000 ভিউজ তখন ওর ইয়েতে ছিল। এটা উড়িয়ে দিয়েছে। পরেও আবার আমি বললাম, ও স্যার আমি আপনার ক্ষতি হবে বলে আমি উড়িয়ে দিয়েছি। আরে ক্ষতি কী হবে? ক্ষতির ভাবনা থাকলে তো তাহলে কবিতা লিখতে আসাই বা কেন, অন্য কিছুই তো করা যেত। তখন ও বললো ঠিক আছে আমি আবার পোস্ট করছি। তারপর পোস্ট করেছি, ওটা এখন 10-12 হাজার বা এরকম একটা মানে এই যে শ্রোতা লেখালেখি যে করছেন, তো অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন, তো মোটামুটি অনেক নয়, এটা সাধারণ বিপদ। সাধারণ। মানুষের জন্য কথা বলতে হলে আসলে কি, আপনি যা কিছু ভালো করবেন তার জন্য আপনার বিপক্ষে একজন মানুষ দাঁড়াবে। ইতিবাচক কিছু ঘটনা করতে গেলে নেতিবাচক কিছু থেকে হাত দেবেই থাকবেই। থাকবে। তো এগুলোকে যদি বেশি বেশি ইয়ে দেওয়া হয়, বাহবা দেওয়া হয়, তাহলে ইতিবাচক বিষয়টাই চলে যাবে। কাজ তো করতে হবে, যার যার কাজ করতে হবে। ঠিক। মানুষ আর প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করেই একটা অনুকূল পরিবেশ তৈরি করে, সমস্যা নেই। তো এই লেখালেখি কত বছর ধরে করছেন আপনি? লিখছি তো অনেক বছর। আমি ক্লাস আমার তখন 8ম শ্রেণী বা 9ম শ্রেণী তখন শুরু। তো বলতে গেলে কেটে সেটে তো আপনি 28-29 বছর তো বলবেনই। আচ্ছা, তো তারই মধ্যে কতগুলি বই লিখেছেন বা সেগুলো কি কি, যদি কি কয়েকটা নাম বলেন আর কি। নাম বলতে কয়েকটা না, আমার কাছে আছে সম্ভবত 4টা। আমি আপনাকে, তো এর পাশাপাশি আপনি আর কি কি করছেন? এটা ভালো প্রশ্ন। আসলে আমি কিছুই করছি না। এক লেখার বাইরে আমি কোনো কাজ করি না। কাজ করি না বললে আপনি বলতে হবে এরকম যে কাজ তো না করে আমি থাকছি না, কিছু না কিছু করছি, কিন্তু কাজটা অর্থনৈতিক নয়। আমি কোনো উপার্জনমূলক কাজ করি না। তার বাইরে যে সমস্ত কাজ করছি, আমি আমার সংস্থা আছে একটা, সমভূমি সামাজিক সংস্থা বলে। সমভূমি আমার একটা পত্রিকার নাম। আমি একটা ছোট কাগজ করি সমভূমি। এই সামাজিক সংস্থার মধ্যে 2টো কাগজ বের হয়, একটা সমভূমি সাহিত্যপত্র, একটা ডোল কবিতাপত্র, 2টো কাগজ বের হয়। ওই কাগজগুলো নিয়ে আছি। আমার সংস্থায় একটা স্কুল আছে, স্বরলিপি সঙ্গীত বিদ্যালয় বলে, ওটা দেখাশোনা করছি। আর আমার সমভূমি সামাজিক সংস্থায় একটা সবচেয়ে বড় কাজ, যেটা আমার জীবনের কাজ, সেটা হচ্ছে সমভূমি গ্রন্থাগার পাঠাগার ও লিটল ম্যাগাজিন সংগ্রহশালা আমি করেছি আমার বাড়িতে। আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে আমি আগে যা, ধরুন আমার যখন সরকারি পদ্ধতিতে আর চাকরি হয় না, ধরুন মানে আমাদের সময়সীমা 40, তো 40 পর্যন্ত আমি অনেক কাজ করেছি। বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছি, দোকান থেকে প্রাইভেট পড়ানো, রেগার কাজ থেকে শিক্ষকতা, বিভিন্ন সার্ভে, সরকারি প্রজেক্টে, বিভিন্ন বেসরকারি যে সমস্ত ব্যক্তি দিয়ে করানো হয় সেসব কাজগুলো দীর্ঘদিন করেছি। খুব অল্প সময়ের জন্য সাংবাদিকতাও করেছিলাম, সেটা তখন অনেক আগে, একদম 2003-04 দিকে। এ হচ্ছে আমার কাজ। এখন কিছুই করি না, ওই যেগুলো আছে আমার চারপাশে, যেগুলো আমাকে ঘিরে আছে, এগুলো দেখাশোনা করছি, এটুকুই। আমার বইপত্রের কথা বলেছিলেন। হ্যাঁ স্যার। এ পর্যন্ত যে সমস্ত কাব্য, আমি একদম সরাসরি বলে যাচ্ছি, যদি আপনার অনুমতি থাকে আমি সবগুলো বইয়ের নাম বলবো। হ্যাঁ স্যার বলুন। আমার কাব্যগ্রন্থ আছে বৃষ্টি ভেজা চোখ, পৃথিবীর হতে পারে মানুষ, ডায়েরির পাতা শূন্য থেকে শুরু,
ধুলোডাঙ্গার চাষা, মুহুরী একটি নদী, আলোর সিঁড়ি বেয়ে, ভোরের নদী, যে দেশে জন্ম আমার, আমি হব নতুন পৃথিবী, আত্মগুঞ্জন, ভোমরা মেঘের ডাঙা, মাটি রাস্তার ঘ্রাণ, শরীর ঘিরে শূন্য আকাশ, মন চোখের ঘুড়ি, ইচ্ছে পারার খেলনা, শূন্যতেও প্রাণের পাখি ওড়ে, ফিরে এসো জীবনের কাছে, মনের সেতুপথে, কুয়াশার হাটভাঙা রোদ, রাত পাখির ডানায়, পলাশ ডোবা নদী, সামনেই সমুদ্র শুয়ে, মেঘেরা জলের ফেরিওয়ালা। আর হচ্ছে অভিক কুমার দের নির্বাচিত কবিতা, আর হচ্ছে অভিক কুমার দে কবিতা সমগ্র। এক এ হচ্ছে আমার কাব্যগ্রন্থগুলো। নোয়াখালী কাব্যগ্রন্থ, দুটো কাব্যগ্রন্থ আমার মানে ছাপা হয়েছে, বাকি তো আছে, লিখছি, চলছে। ঘুন্টি উড়ে না আকাশে আর রঙ্গের জীবন। ছড়ার বই আছে কিছু, এর মধ্যে যেগুলো আমার এখন পর্যন্ত প্রকাশিত: মেঘরঙা ছবি, শূন্য পাখির ঘর, নিঝুম রাতের পাড়া, ঘরের ভেতর হাজার ঘর, যে ছড়ার বইগুলো। গল্পের বই একটাই আমার এখন পর্যন্ত প্রকাশিত, নীল গাছের ছায়া। মুক্ত গদ্যগ্রন্থ যেগুলো, আমার গদ্য লেখার খুব শখ আছে, আপনাকে বলেছি। মনকক্ষের জানালায়, আরেকটা হচ্ছে জল মিছিলের স্রোত। মনকক্ষের জানালায় এই বইটার ইংরেজি ভাষান্তর হয়েছে, সবিনী রাহা বলে কলকাতা থেকে একজন এই বইটার ভাষান্তর করেছেন। কাব্যগ্রন্থ অনেকগুলোর ভাষান্তর হয়েছে, আমি বলছি আপনাকে। ভ্রমণমূলক গদ্য আছে আমার: অজানা পথ খুঁজে বেড়ানোর নেশা, পৃথিবীর পথেই, পৃথিবীর কাছেই। আর এ হচ্ছে মূলত আমার যে সমস্ত বইপত্রগুলো, ধরুন 40-এর মতো হবে। এই বইগুলোর মধ্যে আমার যে বইগুলো অনুবাদ হয়েছে এরকম, পারমিতা বণিক বলে একজন, দুটো বই, একটা হচ্ছে ভোরের নদী আর একটা পৃথিবীর হতে পারে মানুষ, এই দুটো বইয়ের ইংরেজি ভাষান্তর করেছে। বিংস ক্যান বিলং টু আর্থ আর একটা স্ট্রিমস অফ ডন, দুটো বই। আর সবিনী রাহার কথা আপনাকে বলেছি, যেটা মনকক্ষের জানালায়, থ্রু দ্য উইন্ডো অফ দ্য মাইন্ডস রুম বলে বইটা করেছে। আর হচ্ছে লাস্ট নিহারিকা প্রকাশনা থেকে ভাস্কর রায়বর্মন, এই রাজ্যের একজন বিদগ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মানুষ, ভাস্কর রায়বর্মন, উনি আমার বেশ কিছু বই থেকে উনার মতো করে উনি একটা বই ইংরেজিতে অনুবাদ করেছেন। আচ্ছা, বইটার নাম দিয়েছেন উনি অভিক কুমার দেশ সিলেক্টেড পয়েম বলে। এ হচ্ছে বইপত্রগুলো। আর এছাড়া আমার লেখালেখি নিয়ে কিছু গবেষণামূলক কাজও হয়েছে, সে কাজগুলো বলে দেওয়া ভালো, প্রসঙ্গক্রমে বলতেই হয়। বাংলা নোয়াখালী কবিতা ও কবি অভিক কুমার দে বলে একটা বই করেছেন শ্রীমান দাস। বিজলি সাহার একটি বই, কবি অভিক কুমার দের কবিতার ভিন্ন পাঠ। রেশমা বেগমের দুটো কাজ আছে, একটা ছড়ার কাজ, একটা কবিতার কাজ। এটা কবি অভিক কুমারদের কবিতা ভাবনার সিঁড়িপথ, আর অভিক কুমারদের ছড়ায় ছন্দের তালে জীবন ছন্দের আলো, দুটো বই রেশমা বেগমের আছে। দীপশিখা চক্রবর্তী বলে একজন করেছেন, সম্ভবত ধর্মনগরে উনি, কবি অভিক কুমারদের একগুচ্ছ কবিতার শব্দকথা। জবা দাসের একটা বই আছে, লেখক অভিক কুমারদের জীবন ও সৃষ্টিকথা। আর সত্যজিৎ বুদ্ধের একটা বই আছে, অভিকের কলম। এটা আবার সাক্ষাৎকার সংগ্রহ। আমি যখন সাংবাদিকতা করতাম তখন অভিকের কলম বলে একটা পাতা ছিল, 3 নম্বর পাতা, ওটাতে শুধু সাক্ষাৎকারগুলো আসতো রাজ্যের বিশেষ মানুষদের, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাহিত্য ব্যক্তিত্ব, বিশেষ মানুষরা কোনো একটা বিশেষ বিষয়ে উনি গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে আমি কিছু সাক্ষাৎকার রাখতাম পত্রিকা, ওই পাতাটার মধ্যে আসতো। তো সম্পাদক সত্যজিৎ বৌদ্ধ, সত্য বলছি পত্রিকা থেকে, উনি তখন এই বইটাকে সমস্ত সাক্ষাৎকারগুলো এক জায়গায় এনে সংকলন করেছেন।
অভিজ্ঞের কলম বলে। তো আপনি তো এত বই লিখেছেন, ছড়াও লিখেছেন, অনেক কিছু লিখেছেন, গল্পও লিখেছেন, তো বর্তমানে কিসের ওপর লিখছেন? মূলত মানুষের জীবন এবং তার এই সমাজ ব্যবস্থার সঙ্গে তার যে বোধ, আমার কাছে মূল বিষয় হচ্ছে নিজেকে অনুধাবন করার মতো যে সমস্ত বিষয়গুলো আছে এটার উপরে প্রথম প্রায়োরিটি থাকে। আর দ্বিতীয় হচ্ছে মানে একটা প্রতিবাদমূলক একটা কাজ তো থাকেই। এটা এভাবে না বলাই ভালো, কারণ পাঠক তার নিরিখে বিবেচনা করবেন আমি কি লিখছি। লিখছি কবিতা, এটুকু বলতে পারবো, লিখছি ছড়া, লিখছি গদ্য। এবার কিসের নিরিখে লিখছি, তার অভ্যন্তরীণ বার্তা কি, সেটা পাঠক উদ্ধার করাই সঠিক। পাঠক উদ্ধার করুন, আমার সেই ইচ্ছে নিয়েই আমার লেখা। আমি নিজে কি করছি বা কী লিখছি সেটা না বলা ঠিক। ঠিক, ধন্যবাদ আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে আমাদের সমাজ যে কলুষিত হয়ে রয়েছে সেটাকে মুক্ত করতে আপনার লেখায় কিভাবে ফুটে উঠবে বা উঠছে? বললাম, আমি এর আগের প্রশ্নের সঙ্গে জুড়ে দিয়েছিলাম, আমি প্রতিবাদ বার্তা একটা আমার লেখায় থাকে। পাঠক যদি একজন লেখকের লেখাকে আত্মগত করার জন্য পাঠ করেন, সামাজিক অবস্থান থেকে এখন পাঠের গুরুত্ব অনেকটা অন্যভাবে বিশ্লেষণ করা হচ্ছে। পাঠক কমে যাচ্ছে, মানুষ পড়ছে না, এই ধরনের অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে আমি জানি না। আসলে মানুষ যতদিন আছে তার অনুভূতি ততদিন আছে। সহজে একটা মেসেজ, এটা আমার এই প্রশ্নের ইঙ্গিতেই যাওয়া উচিত। আমরা যতদিন বেঁচে আছি আমাদের অনুভূতি বেঁচে আছে, আমরা তো যন্ত্র নই, মানুষ। আর মানুষ তার ভেতরে নিজের সাথে কথা বলে, বাইরের থেকে যতটা কথা বলে বাইরের মানুষের সঙ্গে, সে তার নিজের সঙ্গে বেশি কথা বলে। এই বোধ যতদিন আছে এবং মানুষের জায়গায় আছে, ততদিন মানুষ পাঠক। সে নিজেকে পড়ুক, অন্যকে পড়ুক। এখন যেভাবে বলা হয় যে মানুষ পড়তে চাইছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আমার পাঠক সেভাবে নেই, পাঠক উঠে আসছে না, বিষয়টা একেবারেই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আসলে আমরা নিজস্ব পরিষদ থেকে সরে যাচ্ছি। আমরা একজন লেখক, সে লিখছেন, শুধু লেখাই আমার মনে হয় শেষ কথা না। তিনি সেই লেখা পাঠক পর্যন্ত, পাঠকের কাছে পৌঁছে যাওয়ার জন্য, পাঠকের অনুভূতিকে নাড়া দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি প্রয়োজন, সেটা একজন লেখককেও করা উচিত। অন্য সমস্ত আয়োজকদের সঙ্গে সঙ্গে একজন প্রকাশক যেমন করেন, একটা বই উপস্থাপন করছেন, সরকার একটা বই মেলা করছে, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে আয়োজন করা হচ্ছে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার মনে হয় এর বাইরেও একজন লেখককে তার পরিষদ তৈরি করা প্রয়োজন। সে তার চারপাশে যে পরিবেশটা আছে এটা পড়ার উপযুক্ত করা উচিত। সহজ কথা, পড়ার উপযুক্ত একটা পরিবেশ করা উচিত। আমার চারপাশে, ধরুন আমি যে জায়গাটায় থাকি, ধরুন 24 ঘন্টা যদি এখানে এই এলাকার সেই মানুষগুলো সারাক্ষণ বাজেভাবে আড্ডা দেয়, সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে থাকে, সারাক্ষণ অসামাজিক ভাবনা চিন্তায় চলছে, আপনার সেখানে আপনি একজন সুবক্তা হয়ে মনে হয় না বিশেষ একটা পরিবর্তন আনা যাবে। ঠিক। তো সে জায়গার জন্য সে আবহটা পরিবর্তন করা প্রয়োজন। একজন লেখক তার গণ্ডির বাইরে দাঁড়িয়ে, মানে তার গণ্ডির ভেতরে দাঁড়িয়ে তার চারপাশে সে পরিবেশটাকে সুস্থ করার দায়িত্ব একজন লেখকের আমার মনে হয়। একজন লেখককে দেখে তার পাশের বাড়ির মানুষটা যদি পরিবর্তন না হলো, তার পাশের বাড়িতে একজন সন্তান আছে, সে পড়ালেখার দিকে না ঝুঁকলো, তাহলে আমার মনে হয় এই লেখাটা কতদূর গ্রহণযোগ্য। পরিবেশ তৈরি করাও একজন লেখকের কর্তব্যের মধ্যে আসে। ঠিক। তো এই বিষয় হচ্ছে, মানে কথা প্রসঙ্গে আমি বলে দিলাম এটা, যে আমি কি লিখছি এটা পাঠক উদ্ধার করুক, এবং লেখার মধ্যে কি থাকে, এই সময় আমি কি লিখতে চাইছি সেটা সেই পরিবেশ থেকে উঠে আসুক। আমি কি করছি আমার চারপাশে, আমি আমার সমস্ত জীবন দিয়ে, সমস্ত উপার্জন দিয়ে আমি একটা পাঠাগার তৈরি করেছি একটা এলাকার জন্য।
সেখানে আমার চেষ্টা থাকবে 1 জন 2 জন 5 জন করে করে একটা পরিবেশ তৈরি করা। এখানে এসে চাপ তৈরি হোক, একটা লাইব্রেরির উপরে প্রচুর পাঠকের চাপ তৈরি হোক, একটা পড়ুয়াদের একটা পরিবেশ তৈরি হোক, তাকে দেখে দেখে যেন আরেকজন নেশাগ্রস্ত হয়ে যায়, আমিও পড়বো, আমারও পড়তে হবে। হ্যাঁ, নেশাটা তৈরি হতে হবে। নিশ্চয়ই। এই যে তৈরি হওয়া, এবং এর বাইরে আমি কিছু এটাকে আরেকটু ছড়িয়ে দেওয়ার একটা কাজ করছি। আমি কিছু পথপাঠাগার হচ্ছে, মানে কাজ শুরু হয়ে যাওয়ার পথে আমার ব্লক এলাকায় 5টা বাজারে সমভূমি নিয়ন্ত্রিত 5টা পথপাঠাগার হবে। বাইখোরা, জুলাইবাড়ি, কোয়াইফাং, দেবদারু এবং শহীদ ধনঞ্জয় মার্কেট, 5টা বাজারে 5টা পথপাঠাগার হবে। মানুষের জন্য উন্মুক্ত থাকবে, কোনো তালা চাবি থাকবে না, দরজা থাকবে, ভিজে যাবে, না হলে নষ্ট হয়ে যাবে, যাতে আপনি সহজে খুলে যে কোনো বই নিতে পারেন এবং পড়ে আবার রেখে দিতে পারেন। এই একটা ব্যবস্থা এর মধ্যেই হয়ে যাবে, এই কাজটুকু করছে। এই পরিপ্রেক্ষিতে আপনার যদি আর কিছু জানার থাকে আমার কাছে জানতে পারেন। এই যে আপনি লেখালেখি তো করেন, তো বিভিন্ন জায়গায় যানও, লেখালেখি নিয়ে তো মানে বিভিন্ন জায়গা নিয়েও লেখেন, তো এই ভাষা নিয়ে এটা কি মানে কোনো পরিবর্তন হয় কি আপনার লেখার মধ্যে? ভাষা ফুটে ওঠে? বিভিন্ন জায়গার যে ভাষাগুলি আছে সেগুলো কি ফুটে ওঠে কোনোভাবে, বা কোনো রকমভাবে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন এই ভাষা নিয়ে? না, আমি তো আপনাকে বলেছি আমি নোয়াখালী ভাষায় চর্চা করি। আচ্ছা, আমার 2টো বই আছে, আপনাকে বলেছি, ঘুন্টি উড়ে না আকাশে, রঙের জীবন। ওই বইগুলো পুরোপুরি নোয়াখালী ভাষায় কবিতা। ওই বইগুলো নিয়ে যখন চর্চা হয়, যখন আলোচনা হয়, তার একটা প্রভাব তো আছেই। আমার আঞ্চলিক ভাষাটাকে আমি আপনার কাছে পৌঁছে দিতে, আপনি যখন আপনাকে আমি আমার নোয়াখালী যে কোনো একটা অনুষ্ঠানে আমি নোয়াখালী লিখি যখন বলি, তখন বাংলা ভাষার যে মূল যেটা আমাদের প্রচলিত যেটা ভাষা, বাংলার লিখিত যে রূপটা, সেই ভাষার উপরে যতটা মানুষের আগ্রহ তৈরি তখন হঠাৎ করে ওঠে না, কিন্তু বলে আপনি আঞ্চলিক ভাষা লিখছেন, তাহলে আপনার আঞ্চলিক ভাষা পড়তে হবে। তো আমাদের একটু শোনা, যদি আপনার লেখা থেকে কিছু লেখা যদি তুলে ধরেন আর কি। সেটা আছে কিনা আমার দেখতে হবে, এখন আছে কাছে কিছু, মানে ওই ভাষায় কবিতা শোনার জন্য একটা আগ্রহ তৈরি হয়। ঠিক, আমি সেভাবে পড়েছি বিভিন্ন মঞ্চে, ঝাড়খণ্ডেও একটা লিটল ম্যাগাজিন সম্মেলন ছিল, সেখানেও গেছি, যাওয়ার ফলে ওখানেও এই বিষয়ের উপরে খুব আগ্রহ দেখেছি। আসলে কি হয়, ভাষাকেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো আসে, যখন আপনি ভিন্ন নিজের মূল ভাষা থেকে একটু ভিন্ন ভাষায় চর্চা করছেন, তখন পাঠকদের মধ্যে একটা আগ্রহ নিশ্চয়ই তৈরি হয়, একদম আকর্ষণ তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, পড়ার জন্য একটা ব্যাপার থাকে। ঠিক, আমি যদি পেয়ে যাই আপনাকে শোনাবো। ঠিক। এরই মাঝে স্যার আপনাকে বলবো যে যারা লিখতে চায় তাদের জন্য কি বলবেন, কি বার্তা দেবেন, মেসেজ কি দেবেন? যারা লিখতে চায়, লেখার জন্য একটাই কথা বলবো, লেখার জন্য নিজেকে তৈরি করতে হবে, পড়তে হবে, লেখা নিজেকে তৈরি করতে হবে। লেখার জন্য নিজেকে তৈরি করতে হলে আগে নিজেকে পড়তে হয়। একটা মানুষ নিজেকে পড়তে পারলো না, বা নিজেকে পড়ার অভ্যেস তৈরি করতে পারলো না, সে কতটা লিখবে, এটা নিয়ে আমার প্রশ্ন থেকে যায়। লেখকরা লিখুন, সমাজের জন্য লিখুন, বর্তমান পরিস্থিতির নিরিখে লিখুন, এবং নিজেকে লিখুন। এই যে এটা আমার কাছে আসলে বার্তা নয়, আমার প্রার্থনা। না, এই যে নিজেকে লিখুন, আপনি আগেও বলেছেন, এখনো বলছেন, এই নিজেকে লিখুন, এটা কিভাবে বা কিভাবে তৈরি হয় জিনিসগুলো একটু যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন একটু। নিজেকে লিখবো কিভাবে? নিজেকে লেখার জন্য নিজের মধ্যে যাপন করা। আমরা কি করি, আমরা সারা জীবন যতটাই লিখছি, নিজের উপরে, নিজের ভেতরে ঢোকার চেষ্টা করছি, নিজেকে, আমার নিজের শক্তিটাকে চেনার চিন্তা করছি। আমরা যখন নিজেকে চিনি না, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারি না। ছাত্র যখন বলে না স্যার আমি হাঁটতেন না, এই যে হাঁটতেন না, তুই পারবি, ফোর্স দেওয়া হলো তার, ওকে চেনানোর জন্য। তখন সে যখন চেষ্টা করে এবং সে নিজের প্রতি ধ্যানস্থ হয়,
তখন সে তার ক্ষমতাকে বোঝে, সে পারে। এই যে পারার জন্য তৈরি হওয়া, ঝট করে কিছু লিখে ফেলা নয়। কাঁচা হাতে লিখতে লিখতে পাকা হয় বলা হয়, দুটোই লেখা। কাঁচা হাতে লিখতে লিখতে পাকা হয়, কাঁচা হাতেরটাও কিন্তু লেখা, পাকা হাতেরটাও কিন্তু লেখা, দুটো লেখাই কিন্তু আমার। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে আমি লিখতে লিখতে আমি নিজেকে চেনা শুরু করেছি, চিনতে চিনতে আমি একটা অবস্থানে পৌঁছেছি। আমার যে ভেতরকার শব্দকে আমি শুনতে পেরেছি, আমি নিজেকে ধ্যানস্থ করার অবস্থানে পৌঁছতে পেরেছি। কিছু একটা লিখে ফেলা তৈরি করার ক্ষেত্রে, যারা আপনি আরও সহজভাবে বুনবেন, যারা বুনন জাতীয় কোনো কিছু বুনেন বা হাতের তৈরি কোনো কিছু বানান, চৈত্র মাসে আপনারা এই নাড়ু করেছেন? দেখবেন কিছু নাড়ু গোল আছে, এমনি গোল করা হয়, কিছু সাজের করা হয়, সাজের মধ্যে ফেলে করা হয়। হ্যাঁ, আমাদের যারা একেবারে প্রথম নতুন নতুন ইয়ে করে, একটু একটু গোল গোল দু তিনটে চারটে সাজে বানানোর পরে দূর আর ভালো লাগে না, গোল রেখে দিল। কিন্তু আমাদের মা বা দিদিমা বা জেঠিমা বসেন, ওদের বানানোর মধ্যে একটা আলাদা একটা আর্ট হয়ে যায়, ওদের ধীরে 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 বানানো, এবং অধৈর্য হন না। লেখার ক্ষেত্রেও তদ্রুপ, অধৈর্য হওয়া যাবে না এবং লেখার মধ্যেই থাকতে হবে, এটুকুই। লেখকদের জন্য কোনো বার্তা হয় না, লেখকদের বলবো সেটা প্রার্থনা আমার। একজন লেখক মানে তিনি আমার কাছে শ্রদ্ধেয়জন, এবং তিনি লিখছেন মানে তার যে এই যে ভাবনাটা এসছে, এত জটিল পৃথিবীতে, এত চূড়ান্ত অর্থনৈতিক পজিশনে দাঁড়িয়ে একজন মানুষ সংগ্রামের অবস্থানে দাঁড়িয়ে নিজেকে বাঁচিয়ে সে লেখার মতো একটা পরিবেশ তৈরি করছে, এই জন্যও তাকে শ্রদ্ধা করতে হয়। তো আমি সেজন্য বলছি, যারা আজকের লিখিয়ে তাদের প্রতি আমার কোনো বার্তা নয়, তাদের প্রতি আমার প্রার্থনা। প্রার্থনাটা এটা, আপনি যা লিখছেন যেন সময় উপযোগী হয় এবং তার গভীরতা স্পর্শ করার মতো, এটুকুই। আপনাকে আমি কবিতা পড়ার কথা বলেছিলেন মনে হয়, আঞ্চলিক ভাষার উপর যে লেখা কিছু যদি তুলে ধরেন আর কি আমাদের মধ্যে। ও বাবু, আর কতদিন এনে চলব, হতম হতম আন্নেরা বাড়ি টুয়াই গেছেন, হটো চাল ডাইল দি হটো তুলি আনছেন, নিজের হটো পত্রিকার দেই কি ভালা যে লাগছিল, রামমাতুন খুঁজি পত্রিকা একখান বাইতে আনছিলাম, হেগুনের মা রাতে দি দেখাইছি জন বেগুনের কি আসি, মুড়ি নদীরেও এরম কলকলাইতে দেই না, হোলা মাইয়া খানার কথাই ভুলে গেছে, কজ্জা খুঁটাখুটি আরও কত কিছু, কার্টুন কত সুন্দর, কন মোডা কন সিয়ন, বহুদিন ধরি ঘরে কিচ্ছু নেই, কারো মুয়ে আসি নাই, হোলা মাইয়া কয় বাবা হঠাৎ তুলুন না এগুন আর আইতো না, হেগুনের মা কয় বাবুরে হেগুনের হঠাৎ তুলুন না যন্ত্র ইয়েন নষ্টই গেছে, পত্রিকাতুন হটো ইয়েন কাড়ি লই গুছাই রাখছিলাম কোন জায়গার জানি, মন খারাপ হইলে টাঙ্কের তুন বাইর করি অত্তরে বই চাই আর কান্দি, চায় আর কান্দে, কাইনতে কাইনতে কাইলই গেলে কোন সময় ঘুমাইয়ে কইতে হারে না কোনো গায়ে, পত্রিকার টুকরা আর কান ঘরের বেড়ার ভাঙ্গা জাগাত লাগাইছিলাম আই, হটর জাগা দি বাইরে দেখা যায় বহুত দূর, বেগুন ঘুমাই গেলে একলা রেডি ঠাই দেই হোলা মাইয়ার মুয়ের মতো হানসা ব্যাগ, আর কদিন এনে চলব, ও বাবু আর কদিন, কথা কন বাবু, ও বাবু। সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা আঞ্চলিক ভাষায় একটা খুব সুন্দর কবিতার মতো করে পাঠ করলেন। তো স্যার এরপরে জানতে চাইবো যে এরকম লিখতে লিখতে কোনো স্মরণীয় ঘটনা যদি থেকে থাকে একটু যদি আমাদেরকে শেয়ার করেন। লেখার সময়, লেখার ক্ষেত্রে স্মরণীয় বলছেন যদি বলা হয়ে থাকে, তাহলে বলতে হবে আমি
এরকম হয়েছে, আমি আরেকটা বিষয় হচ্ছে আমি দীর্ঘ কবিতা লেখার একটা চেষ্টা ভেতরে কাজ করেছে। আমার বেশ কিছু দীর্ঘ কবিতা আছে, সম্ভবত এবছর কলকাতা থেকে একটা প্রকাশনা ওরা আমার দীর্ঘ কবিতার একটা সংকলন করবে। দীর্ঘ কবিতা লেখার যখন আমি প্রথম আলোর সিঁড়ি বেয়ে বলে আমার একটা দীর্ঘ কবিতার বই নিহারিকা থেকে বেরিয়েছিল, ওই কবিতাটা লেখার সময় আমার স্মরণীয় ঘটনা হচ্ছে, আমি লিখতে বসেছি, আর যখন উঠেছি তখন সকাল হয়ে গেছে। মানে বুঝতেই পারেননি যে লেখাটা কিভাবে লিখছেন। মানে লিখছি তো, লেখার ভাবনা এবং লেখা, মানে ওই আবহের মধ্যে রাতটা বড় ছোট হয়ে গেছে। আমার খেয়াল ছিল না। এটা বেশ স্মরণীয় বিষয় এবং আমার নিজের মধ্যে নিজের খুব আনন্দ লাগে, ভালো লাগে বিষয়টা মনে হলে। মুহূর্তটা আর কি। হ্যাঁ। তো স্যার এরপরে আবারও একটি যদি কবিতা আমাদেরকে শোনাতেন আর কি, তো শুনে নেব আমরা স্যারের কাছ থেকে আরও একটি কবিতা, স্যারের স্বরচিত কবিতা। ঘুম শরীরের নদী। কোথাও হাওয়ায় দুলছে পাতা, কোথাও পাখিটির ভীষণ শীত, কোথাও কোমল গলছে, কোথাও জ্বলছে আগুন। এভাবেই নিজস্ব আলপথে নীরব মাঠের নীল বদলে যায় আদলের বিরুদ্ধ ছায়ায়। তবে এত মায়া কেন? শূন্য থেকেই মাটি, তবুও অস্থির কাঠামো তার স্থির দেখালেও অবুঝ ভেতর সরে সরে আলোকিত অন্ধকার। কার কাছে সমস্ত সমাদর আলো সূর্যকেই ভর করে প্রতিদিন। যে হাঁটছে, যে হেঁটেছে, যে হাঁটবে, আমি কি তার ঘুম শরীরের নদী? জানি যা কিছু জাগতিক ছড়িয়ে নিশ্চুপ খোলা আমি, অস্থির থেকে পুনরায় স্থির হবে অনির্দিষ্ট আমার। খুব ভালো লাগলো শুনে, খুব সুন্দর, ধন্যবাদ স্যার আপনাকে। তো এরকমই বার্তা দেব যে 5ই জুন যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর মলয়পীঠ স্যার আছেন, উনি আমাদের লক্ষ্য এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আরেকটি হলো যে আমরা এই 5ই জুন দিবস থেকে আমরা 5টি করে গাছ লাগাবো প্রত্যেকে, এবং আমাদের লক্ষ্য থাকবে যে 1 কোটি গাছ লাগাবো একটি বছরের মধ্যে। এবং সেই গাছ লাগবো আমাদের বিভিন্ন যে সংস্থা বা ট্রাস্টগুলি আছে সেই তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা প্রতিটি সদস্য থেকে শুরু করে এবং আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এবং তারা সকলকে অনুরোধ করব এই 5টি করে অবশ্যই গাছ লাগাবেন, এবং আমরা একটা আগামী দিনে যাতে একটা ভবিষ্যতে যারা আছে আমাদের প্রজন্ম, তাদেরকে যাতে একটা সুস্থ সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি। ধন্যবাদ। তো ধন্যবাদ দেব আমাদের উপস্থিত স্যারকেও, আমাদের অভিক স্যার যিনি আছেন, ওনার অমূল্য সময়, মূল্যবান যে সময় আমাদের মধ্যে দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। তো এরপরেও যদি উনি কোনো সময় আমাকে পাই আমরা ওনাকে, তো ওনাকে আবারও আমরা আমাদের মঞ্চে ডেকে নেব। তো আগামী অনুষ্ঠান আমাদের দেখুন, এবং বলবো যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই। নমস্কার।